আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস 2 থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটি হলো গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। তাহলে আজকে আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটি প্রমাণ করব। তো শুরুতেই বলে রাখি, আজকের ক্লাসটি একটু লম্বা হতে চলেছে এবং আজকের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষায় 10 মার্কের জন্য আসে। তাই আশা করব তোমরা সবাই মনোযোগ ও ধৈর্য সহকারে ক্লাসটি করবে। তো চলো সমাধানে যাওয়া যাক। এখানে লেখা আছে, যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয়, বলছে কি ভি আয়তনের আবদ্ধ তল এস হয়। তো এখানে চিত্রে লক্ষ্য করো, আমরা একটা গোলাকার বস্তু নিয়েছি। এটা ফুটবল বিবেচনা করতে পারো, ঠিক আছে। তো এটার আয়তন ভি, তাহলে এই ভি আয়তনে আবদ্ধ তল হচ্ছে এস, অর্থাৎ এই পুরো যে তল আছে, এই আবদ্ধ তলটা হচ্ছে এস। এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থানের ভেক্টর ফাংশন হয় তবে, আচ্ছা দেখো, এখানে আগে এটা লক্ষ্য করো, অন্তরীকরণযোগ্য আসলে কি। অন্তরীকরণযোগ্য দ্বারা আমরা বুঝাই এটাকে ব্যবকলন করা যায়, অন্তরীকরণ করা যায়, ঠিক আছে। এবং অবিচ্ছিন্ন দ্বারা আমরা কি বুঝাই, তো অবিচ্ছিন্ন দ্বারা আমরা কি বুঝাই, দেখো এখানে এই যে আমি এখানে লক্ষ্য করো একটা লাইন অঙ্কন করেছি। এই লাইনটা কি কোনো ভাঙা আছে? ভাঙা নাই। আর এই লাইনে দেখো, এখানে গেছে, এখান থেকে আবার এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন, সরি এটা হচ্ছে বিচ্ছিন্ন। আর এটা কি? অবিচ্ছিন্ন, মানে এর ভিতরে কোনো ভাঙা নাই বা বিচ্ছিন্ন হয় নাই, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই যে রেখা আমরা পাচ্ছি, এটা কি? অবিচ্ছিন্ন রেখা। তো এ যে ভেক্টর আমরা পাবো এরকম, এই ভেক্টরটা কি হবে? অবিচ্ছিন্ন হবে, ঠিক আছে। এবং ওইটা হবে অন্তরীকরণ যোগ্য, ঠিক আছে। যদি হয় তবে দেখো, আমরা এখানে ট্রিপল ইন্টিগ্রেশন ভি, অর্থাৎ এই যে সমাকলন আমরা নিয়েছি এখানে, এই সমাকলন দ্বারা আমরা এখানে বোঝাচ্ছি আয়তন সমাকলন। তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল ভেক্টর ডট এ ভেক্টর ডিভি ইকুয়াল, এখানে আমরা লিখতেছি ডাবল ইন্টিগ্রেশন এস, এটা দ্বারা আমরা বোঝাই হচ্ছে তল সমাকলন বা ক্ষেত্র সমাকলন, এ ভেক্টর ডট এন ভেক্টর ডিএস, ঠিক আছে। তো এখন এটা ইকুয়াল, আবার আমরা এটা লিখতে পারি যে ক্লোজ সারফেস, বা এই যে ক্ষেত্র যেটা আমরা পাচ্ছি, এই ক্ষেত্রটা ক্লোজ হবে, ঠিক আছে। এ ভেক্টর ডট ডি এস ভেক্টর, অর্থাৎ এখান থেকে এনটা উঠেছে, এই ভেক্টরটা এস এর সাথে চলে যাবে, ডট হয়ে যাবে, ঠিক আছে। এরকম হবে। এটা আমাদের সচরাচর খুব একটা লাগে না, আমরা এখান থেকে এইটা প্রমাণ করব, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে আগে আমি সমাকলনটা বিষয়টা ক্লিয়ার করে দিই, যে কি হলে কি সমাকলনটা আমরা এখানে ব্যবহার করব। দেখো, আমরা যদি একটা সমাকলন ব্যবহার করি, সেটা দ্বারা আসলে বোঝাই হচ্ছে লাইন সমাকলন। আবার যদি দুইটা সমাকলন এখানে থাকে, তাহলে সেটাকে বলি তল অথবা ক্ষেত্র সমাকলন। তিনটা সমাকলন থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে আয়তন সমাকলন। তো আসলে এখানে আয়তনের ক্ষেত্রে তিনটা সমাকলন কেন আসে, ক্ষেত্র বা তলের ক্ষেত্রে দুইটা সমাকলন কেন আসে, এবং লাইনের ক্ষেত্রে একটা কেন আসে, সেটা এখন তোমাদেরকে আমি দেখাই। তোমরা জানো যে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এখানে তাহলে কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে বা তিনটা উপাংশ আছে। তাহলে তিনটা উপাংশের জন্য সমাকলন কয়টা আসবে? অবশ্যই তিনটা আসবে। এই দেখো, তিনটা উপাংশের জন্য সমাকলন তিনটা আছে, ঠিক আছে। আর এখানে ভি যেটা আমরা এখানে বুঝাই, এটা আয়তন, অথবা ওই যে ইংলিশে বলে এটাকে ভলিউম, ঠিক আছে। আর তল বা ক্ষেত্রের জন্য আমরা এখানে দেখো, ক্ষেত্রের জন্য আমাদের দুইটা আসে, কিসের জন্য? এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল আমরা কি জানি? ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে কয়টা অক্ষ আছে? দুইটা, ঠিক আছে। বাহু দুইটা আছে, মানে অক্ষ দুইটা আছে। তাহলে এখানে সেক্ষেত্রে কয়টা সমাকলন আসবে? দুইটা সমাকলন আসবে। আর এখানে এস দ্বারা আমরা এখানে বোঝাই হচ্ছে সারফেস। আর লাইন সমাকলনের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে কয়টা থাকে? যেমন এই যেটা ধরো একটা লাইন, ধরো এটা যদি ডি এক্স হয় বা এক্স হয়, তাহলে এক্স একটা লাইন বা একটা অক্ষ, তাহলে একটা অক্ষের জন্য আমরা সমাকলন কয়টা পাবো? একটাই পাবো। আশা করি সমাকলন তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে নাও, সেটা হচ্ছে আসলে এই যে গসের ডাইভারজেন্স উপপাদ্যটা আমরা পড়তেছি, এটা আসলে আমাদের কোথায় লাগবে বা কিভাবে আমরা এটা কাজ করে। দেখো, অনেক ক্ষেত্রে আমরা ইকুয়েশন যখন আমরা সমাধান করতে যাই, তখন যা দেখি যে হঠাৎ করে আমাদের এই যে তল সমাকলনটাকে আমরা আয়তন সমাকলনে পরিণত করি, অথবা আয়তন সমাকলনে আমরা এই আয়তন সমাকলনকে তল সমাকলনে পরিণত করি ইকুয়েশনটা সহজ করার উদ্দেশ্যে বা সহজ করার জন্য। তখন কিন্তু আমরা সেখানে এই গসের ডাইভারজেন্স সূত্রটা প্রয়োগ করি। প্রয়োগ করে আমরা আয়তন থেকে তল সমাকলনে অথবা তল সমাকলন থেকে আয়তন সমাকলনে যাইতে পারি। আশা করি এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে পারছো। মূল সম্পর্ক হচ্ছে আমরা আয়তন থেকে তল সমাকলনে যেতে পারবো, এবং তল সমাকলন থেকে আয়তন সমাকলনে আমরা আসতে পারবো। গসের সূত্রের মূল কাজই হচ্ছে এইটা,
ঠিক আছে? তো চলো আমরা প্রমাণে চলে যাই। দেখো প্রমাণে যাওয়ার আগে আমরা এখানে চিত্রটা একটু লক্ষ্য করব। আমরা এখানে দেখো ত্রিমাত্রিক উপাংশ নিয়েছি এক্স ওয়াই জেড, এটা তিনটা উপাংশ, ঠিক আছে? তিন উপাংশের একটা কাঠামো আমরা এখানে বিবেচনা করছি। কারণ কি, এখানে যে আমরা বস্তুটা নিয়েছি এই বস্তুটা ত্রিমাত্রিক বস্তু, তাহলে ত্রিমাত্রিক বস্তু যদি হয় তাহলে কাঠামো কি হবে, ত্রিমাত্রিক হবে। ঠিক আছে, আমি শুরুতেই বলছি এইটা কি একটা ফুটবল বিবেচনা করতে পারো। ঠিক আছে, এটা একটা ফুটবল বিবেচনা যদি করি, এই ফুটবলের আমরা মাঝ বরাবর যদি এটাকে দ্বিখণ্ডিত করি তাহলে উপরের অংশ হবে S2 এবং নিচের অংশ হবে S1। এই যে উপরের অংশকে S2 দিচ্ছি, নিচের অংশকে S1 বিবেচনা করেছি। ঠিক আছে, তো এই ফুটবল দেখো, ফুটবলের উপর থেকে যদি আমরা এই যে উপর দিক থেকে যদি আমরা এখানে আলো ফেলি, ঠিক আছে, উপর দিক থেকে আমরা এই ফুটবলের উপরে কি করতেছি, আলো ফেলতেছি, তাহলে এই আলো ফেলার ফলে দেখো এই ফুটবলের একটা ছায়া আমরা নিচে পাবো, ফুটবলের একটা ছায়া পাবো নিচে, যে ছায়াটা এই অংশ জুড়ে কি হবে, থাকবে। ঠিক আছে, এই অংশ জুড়ে থাকবে। তো যে ছায়াটা এখানে পাবো সেটা এক্স ওয়াই তলে উৎপন্ন হবে এবং এই ছায়াটা দ্বিমাত্রিক হবে। আমরা বস্তুটা নিয়েছি কি, ত্রিমাত্রিক একটা বস্তু নিয়েছি, ছায়া পেলাম কি, দ্বিমাত্রিক বস্তু। আমরা অনেকে জানি যে আসলে কোনো একটা বস্তু যদি আমরা নেই এবং সেই বস্তুর ছায়াটা কি হবে, ওই বস্তু যে বস্তু আমরা নিব ওই বস্তু যে মাত্রার তার থেকে এক মাত্রা কম হবে। যেমন ধরো আমরা এখানে ত্রিমাত্রিক বস্তু নিয়েছি, ত্রিমাত্রিক বস্তুর ছায়া বা তোমার হচ্ছে অবিলম্ব যেটা আমরা বলি সেটা কি হবে, দ্বিমাত্রিক হবে, অর্থাৎ একটা মাত্রা কম হবে। যদি দ্বিমাত্রিক বস্তু নিতাম তার ছায়া হইতো একমাত্রিক। ঠিক আছে, তাহলে এখানে আমরা ত্রিমাত্রিক বস্তু নিয়েছি, ছায়া পাচ্ছি হচ্ছে দ্বিমাত্রিক। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এখন ছায়া যে আমরা বলতেছি বারবার, এই ছায়াটা হচ্ছে আসলে লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই বস্তুর লম্ব অভিক্ষেপটা হবে এই অংশটুকু, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর লাইট ফেললে ওই বস্তুর যে ছায়া পাবো সেই ছায়াটাই লম্ব অভিক্ষেপ হয়। ঠিক আছে, তাহলে আমরা সেজন্য এখানে বারবার ছায়া বলতেছি, যে অনেক ক্ষেত্রে আবার অনেকেই বুঝতে পারবে না যে আসলে এটা কি। তাহলে এই বস্তু লম্ব অভিক্ষেপ হলো এইটা, আর এটাই এই বস্তুর কি, ছায়া। তাহলে লম্ব অভিক্ষেপ অথবা ছায়াটা কি একই জিনিসই না, একই জিনিস। ঠিক আছে, তো এখন আমরা ফুটবলের উপর থেকে নিচ বরাবর কি করব, একটা ছিদ্র করব। যেমন অনেকেই ওই যে বাজারে গেছো তরমুজ কিনছো, তরমুজ কেনার সময় কি করো, যে তরমুজটাকে আহ, উপরে কি করো, একটু কেটে নাও, যাতে ভেতরে দেখতে পারো যে তরমুজটা লাল হয়েছে কিনা বা ভালো তরমুজ কিনা, এটা দেখার জন্য কি করো, উপরের অংশটা কেটে নাও। ঠিক ওইরকম ভাবে আমরা একটা উপরের অংশ এখানে ফুটবলের উপরে মনে করো উপর থেকে নিচ বরাবর আমরা কি করব, কেটে নেব। ঠিক আছে, ফলে উপর থেকে নিচ বরাবর একটা ছিদ্র হবে, তাই না? উপর থেকে নিচ বরাবর ছিদ্র পাবো আমরা। তাহলে এখানে যেহেতু আমরা আলো ফেলতেছি, তাহলে এই ছিদ্র বরাবর এই আলোটা কি নিচে এসে পড়বে না, এ তলের উপর কিন্তু এসে আলোটা পড়বে। ঠিক আছে, যে এই যে আলোটা এখানে এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এতটুকুর ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করি, ক্ষেত্র বা তল আমরা যদি নির্ণয় করি, তাহলে সেটা dx dy হবে, সেটা পরবর্তীতে আমরা যখন লাগবে সেটা আমরা দেখাবো। আচ্ছা, তো এখন এখানে আমরা কি করছি দেখো, আমরা জানি x অক্ষ বরাবর একক ভেক্টর কি হয় i, y অক্ষ বরাবর একক ভেক্টর j এবং z অক্ষ বরাবর একক ভেক্টর হয় k। তো আমরা z অক্ষ বরাবর একক ভেক্টর কি নিলাম, k নিয়েছি, এবং এখানে একক ভেক্টরের সাথে দেখো এখানে গামা 2 কোণ করে আমরা একটা নরমাল নিয়েছি। ঠিক আছে, গামা 2 কোণ করে একটা নরমাল নিয়েছি। ও আরেকটা জিনিস তোমাদের এখানে জিনিসটা বলি নাই, দেখো এখানে লক্ষ্য করো, আমরা যে n নিয়েছি, n nটা হচ্ছে এখানে যে তল নিয়েছি না, এই nটা এই s তলের উপর অঙ্কিত যোগবোধক নরমাল। এটা নিচে লিখে দিতে চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, কোনো সমস্যা নাই। nটা তাহলে কি হলো, s তলের উপর, যে তল এখানে s তল নিয়েছি এই তলের উপর অঙ্কিত যোগবোধক নরমাল। ঠিক আছে, তো এখানে আমরা উপরের অংশ যেহেতু নরমাল নিচ্ছি, সেহেতু আমরা উপরের অংশ কি S2, তাহলে সেজন্য এখানে নরমালটা N2 হবে। ঠিক আছে, নরমালটা এই জেড অক্ষের যে ভেক্টর উপাংশ আছে তার সাথে কি করছে, তোমার এখানে গামা 2 কোণে এখানে অবস্থান করতেছে। ঠিক আছে, এবং নিচে যে আমরা অংশ S1 পাচ্ছি, এই S1টা দেখো, S1 এর এখানে কি হয়েছে, এখানেও কিন্তু একটা আমরা ছিদ্র নিয়েছি বা অংশ কেটে নিয়েছি। এখানেও এই যে কি ভেক্টর যেটা আছে না, একক ভেক্টরটা এখানেও কিন্তু এই যে জেড অক্ষ বরাবর আছে। তাহলে এই জেড অক্ষের সাথে এখানে কি কোণ উৎপন্ন করছে, এখানে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা আমরা লিখি নাই, সেই কোণটা হবে গামা 1। কারণ এখানে দেখো S1 তল নিছি, এখানে নরমাল নিছি হচ্ছে N1, তাহলে অবশ্যই কোণ কি হবে, গামা 1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং এই যে ক্ষুদ্র অংশ যেটা কেটে নিয়েছি, এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে DS2, এবং নিচের যে ক্ষুদ্র অংশ কেটে নিয়েছি সেটার নাম দিয়েছি হচ্ছে DS1।
এবং নিচে যে ছায়া পড়ছে আমাদের বা লম্ব অভিক্ষেপ যেটা আমরা পাইছি সেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে আর, অর্থাৎ এই অংশ এরিয়াটা অঞ্চলটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এস টু এর জন্য আমরা যে ফাংশন পাবো সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এফ টু এক্স কমা ওয়াই, আর এস ওয়ানের জন্য যে ফাংশন পাবো সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এফ ওয়ান এক্স কমা ওয়াই। ঠিক আছে, এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন এখানে লক্ষ্য করো, ধরি ভি আয়তনের আবদ্ধ তল এস, যেটা আমরা শুরুতেই বলে আসছি, ভি আয়তনের আবদ্ধ তল এস, যাকে স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল সরল রেখা সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে সেটা আগে তোমাদেরকে আমি বুঝাই দিই। দেখো আমরা এখানে এই তলটা এমনভাবে নিব যাতে স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল সরল রেখা কি করবে, সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করতে পারবে। দেখো আমরা নিব হচ্ছে এরকম ভাবে, ধরো আমরা এটা ধরছি এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এখানে আমরা নিচে হচ্ছে এরকম ভাবে একটা তল নিচ্ছি। দেখো এই তল থেকে আমি যদি এই দিক থেকে দেখো একটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখাটা নিই, তাহলে এ কিন্তু সর্বাধিক দুইটা বিন্দু, এখানে একটা সেট করছে, এখানে একটা সেট করছে, আমি যতগুলোই টানবো এখানে সর্বাধিক দুইটা বিন্দুতে সেট করবে। ঠিক আছে, এই দিক থেকে আমি যদি জেড অক্ষ বরাবর আমি যদি টানি, জেড অক্ষের সমান্তরাল যদি আমি টানি, এও কি করবে, সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতেছে। এরকম আমরা তল নিয়েছি, আমরা এরকম তল নিতে পারবো না। দেখো যদি আমাদের তলটা এরকম হয়ে যেত তাহলে কিন্তু আমরা নিতে পারতাম না। এটা ওয়াই, এইটা ধরো জেড, এইটা এক্স, তাহলে আমরা কিন্তু এরকম ভাবে নিতে পারতাম না। দেখো এরকম কোনো তল আমরা নিব না, কারণ এরকম তল যদি নিই তাহলে কি হবে, লক্ষ্য করো এখান থেকে যদি আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানি, এটা কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করবে, এ কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যদি এই বরাবর একটা টানি, তাহলে দেখো তো এ কয়টা বিন্দুতে ছেদ করতেছে, লক্ষ্য করো একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা কিন্তু বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এইটা আমাদের নেওয়া যাবে না, আমাদের নিতে হবে এইরকম। ঠিক আছে, এবং আমরা চিত্রে যেটা নিয়েছি, চিত্রে যেরকম আমরা তল নিয়েছি ঠিক এই তলে কিন্তু দুইটা বিন্দুতেই ছেদ করবে। ঠিক আছে, যেটা এখানে আমাদের বলা হয়েছে যে সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারবে। দেখো তারপরে বলছে কেবলমাত্র এই সত্যের জন্যই এই উপপাদ্যটি এখন প্রমাণ করব যে এই যে সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারবে এই সত্যের জন্যই, একাধিক বিন্দুতে ছেদ করলে মানে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করলে আমরা কিন্তু এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবো না। ঠিক আছে, ধরি এস এর দুটি অংশ নিম্ন এবং ঊর্ধ্ব তল দুইটি যথাক্রমে, এস এর কয়টি, দুটি অংশ আমরা দেখাই দিচ্ছি, দুটি অংশ এস এর, দুটি অংশ, উপরে একটা অংশ নিচের একটা অংশ, তাহলে একটা হচ্ছে নিম্ন অংশ এবং একটা হচ্ছে ঊর্ধ্ব তল, তাহলে দুইটি যথাক্রমে একটা এস ওয়ান একটা হচ্ছে এস টু, যেহেতু যথাক্রমে বলছে তাহলে এখানে নিম্নের সাথে নিম্ন, উচ্চের সাথে ঊর্ধ্বের সাথে ঊর্ধ্ব, যাদের সমীকরণ দুইটি যথাক্রমে, দেখো এখানে এস ওয়ান আছে তাহলে এস ওয়ানের আগে লিখছি জেড ইকুয়াল টু এফ ওয়ান এক্স কমা ওয়াই, এবং এস টু এর জন্য জেড ইকুয়াল টু এফ টু এক্স কমা ওয়াই, এইটা আমরা সমীকরণ পাইলাম হচ্ছে এই দুইটা তলের জন্য। এখন ধরি এস এর লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই সমতলে আর, এস এর লম্ব অভিক্ষেপ যে আমরা এই যে তল নিয়েছি, এস তল নিয়েছি, এস তলের লম্ব অভিক্ষেপটা কি হয়েছে, এক্স ওয়াই তলে আর নিয়েছি। ঠিক আছে, এক্স ওয়াই তলে নিয়েছি হচ্ছে আর, এটা ভালো করে মনে রাখবা যে আমরা প্রথমে কি নিয়েছি, এই যে এস তলে লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই সমতলে আর নিয়েছি, যেহেতু এক্স ওয়াই সমতলে আমরা কাজ করতেছি, তাহলে আমরা প্রথমত যে ব্যবকলনটা করব বা অন্তরীকরণ যোগ্য, আমরা এখানে শুরুতে দেখছি না এ অন্তরীকরণ যোগ্য, তাহলে এ কে আমরা ব্যবকলন করব বা অন্তরীকরণ করব জেড এর সাপেক্ষে। আমরা যখন এক্স ওয়াই তল নিব তখন আমরা জেড এর সাপেক্ষে কাজ শুরু করব, যখন ওয়াই জেড তল নিব তখন এক্স এর সাপেক্ষে কাজ শুরু করব, যখন এক্স জেড তল নিব তখন ওয়াই এর সাপেক্ষে কাজ শুরু করব। তাহলে এখানে দেখো আমরা যেহেতু এক্স ওয়াই সমতল নিয়েছি, এক্স ওয়াই সমতলে, তাহলে এক্স ওয়াই সমতলে নিলে আমরা জেড দ্বারা কাজ শুরু করব। তো এখন আসলে কাজটা করব কি বা কিভাবে কি করব সেটা পরবর্তীতে তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো এখানে লক্ষ্য করো, এখন ট্রিপল ইন্টিগ্রেশন ভি, অর্থাৎ এটা হচ্ছে আয়তন সমাকলন। এই যে দেখো এ থ্রিকে আমরা কি করছি, জেড দ্বারা ব্যবকলন করছি ডিভি ইন্টু ডিবি। তো এটা আসলে কই থেকে আসলো, কিভাবে আসলো, আমরা পাইলাম কিভাবে, সেইটা এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি। দেখো শুরুতেই আমরা যে অংশটুকু নিছিলাম এখানে দেখো বর্ণনার মধ্যে, এই যে
ট্রিপল সমাকলন ডেল ভেক্টর ডট এ ভেক্টর ডিভি। এই যে এইটুকু অংশ লক্ষ্য করো তো, এইটুকু অংশকে আমরা কি বলি, ডাইভারজেন্স এ লিখতে পারবো না, বা ডাইভারজেন্স এ বলতে পারি না, এটাকে ডাইভারজেন্স এ বলতে পারবো কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এরকম লক্ষ্য করো, এটাকে আমরা বলতে পারি ডিআইভি এ ভেক্টর, যাকে আবার আমরা এইভাবে লিখি ডেল ভেক্টর ডট এ ভেক্টর। অর্থাৎ ডট গুণকে আমরা ডাইভারজেন্স আকারে প্রকাশ করি, যেগুলো তোমরা ইন্টারে কিন্তু শিখে আসছো, ঠিক আছে। আবার ফার্স্ট ইয়ারেও কিন্তু তোমরা এটা বলবিদ্যার মধ্যে কিন্তু এই ভেক্টর অধ্যায়টা করছো। আশা করি এগুলোতে তোমাদের কোনো সমস্যা নেই। তো এখন এই অংশ থেকে আমরা আসলে কাজ শুরু করব। দেখো আমাদের এখানে আছে কি, তোমাদেরকে একটু ভেঙে আমি দেখাই। এখানে আমাদের ট্রিপল সমাকলন আছে, আমি দিলাম, এখন ডেল দিলাম ডট এ ডিভি। তো এখানে এটা সমান আসলে কি হবে সেটা আগে তোমাকে দেখাই। আমি এখানে দেখো এ সমান আমরা কি জানি, এ সমান আমরা এইভাবে লিখতে পারি না, এ ওয়ান আই প্লাস এ টু জে, দেখতে পাচ্ছ দেখো, প্লাস হচ্ছে এ থ্রি কে। এরকমভাবে কিন্তু এ ভেক্টরকে আমরা ভাঙাইতে পারি তিনটা উপাংশে। আবার এই যে ডেল এখানে আছে বা ন্যাবলা যেটাই বলো, এই ডেলটাকে আমরা কিভাবে ভাঙাই দেখো, এটা এরকম ভাবে আই ভেক্টর ডেল ভাগ ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল ভাগ ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল ভাগ ডেল জেড। এভাবে আমরা এটাকে ন্যাবলাকে ভাঙাই না, এভাবে কিন্তু ভাঙাই। তাহলে এই দুটা মান এখন আমরা এখানে বসাবো। তাহলে দেখো আগে আমরা কি করব, ডেল এর মানটা বসাই দিই। তাহলে এখানে সরি, আমাদের এখানে সমাকলন আছে, আমরা সমাকলন দেব। দেখো আমি এইটা সমান এদিকে সমান দিলাম, ঠিক আছে, এইটা এদিকে সমান দিচ্ছি। তাহলে আমরা এখানে সমাকলন তিনটা দিলাম, ডেলের মানটা আমরা বসাবো কি, আই ডেল ভাগ ডেল এক্স প্লাস জে ডেল ভাগ ডেল ওয়াই প্লাস কে ডেল ভাগ ডেল জেড, ঠিক আছে। এটা আমরা ডেলের মান বসালাম, এদিক থেকে করতেছি কিন্তু, ঠিক আছে, এই দিক থেকে এইদিকে আসতেছে, এইদিকে সমান জায়গা যেহেতু কম নিচে নিচে নিলাম। আর এখানে ডট দিয়ে এর মানটা আমরা বসাবো। এর মান কি দেখো, এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস হচ্ছে এ থ্রি কে, এইটা। আর ডিভি এখানে যা আছে আমরা ডিভিটাকে আপাতত ওইভাবেই রেখে দিচ্ছি এই লাইনে। চাইলে তোমরা এখনই ভেঙে দিতে পারো। আচ্ছা আমি ভেঙেই দিই, ডিভিটা আসলে কি, আয়তন না? আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি, এক্স ওয়াই জেড, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে আমাদের যে চিত্র আমরা দেখছি এখানে, এটা এটা তিনটা উপাংশ আছে না, তিনটা উপাংশ, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে সেক্ষেত্রে আমাদের ডিভি এখানে আছে, তাহলে ভি ইকুয়াল টু এক্স ওয়াই জেড ছিল, তাহলে ডিভি যেহেতু আছে তাহলে ডি এক্স ডি ওয়াই ডি জেড হবে। তো আমরা এখানে আগে লিখবো, আচ্ছা ধরো এখানে এইভাবেই লিখলাম ডি এক্স ডি ওয়াই ডি জেড। এটা ডিভিকে আমরা ভেঙে এটা লিখতে পারি, ঠিক আছে, ডিভিকে ভেঙে এটা আমরা লিখতে পারি, লিখে দিলাম। আচ্ছা এখন দেখো তো ডট গুণন কিন্তু তোমরা সবাই জানো, আশা করি সবাই ডট গুণন জানো। আই আর আই গুণ হবে, জে আর জে গুণ হবে, কে আর কে গুণ হবে। তাহলে আমরা এভাবে গুণ করে দিই, সমাকলন আমরা দিলাম। দেখো আই এবং আই গুণ করলে কি হবে, ডেল এ ওয়ান ভাগ হচ্ছে ডেল এক্স, তাই না, এ ওয়ানটা এখানে সামনে লিখলাম। তারপর হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করলে ডেল এ টু ভাগ হচ্ছে ডেল ওয়াই প্লাস এটাতে যদি আবার এটাকে গুণ করি ডেল এ থ্রি ভাগ হচ্ছে ডেল জেড, আর এটা হচ্ছে ডি এক্স ডি ওয়াই ডি জেড, এরকম না? তো এখন আমি যদি এটাকে ভেঙে দিই, দেখো তো এই সমাকলন দিয়ে এটাকে একবার এটাকে একবার এটাকে একবার গুণ করে দিই, অর্থাৎ এই ব্র্যাকেটটাকে উঠাই দিলে আমরা কীভাবে করতে পারি, সমাকলন আমরা দিলাম ভি, এখানে দেখো ডি সরি ডেল এ ওয়ান ভাগ হচ্ছে ডেল এক্স, তাহলে এটা আমরা নিব হচ্ছে ডেল সরি এটা এক্স ডেল ডেল না, এটা এগুলো কিন্তু ডি, ঠিক আছে, ডি এক্স, যেহেতু এটা ডি ভি ছিল আমাদের, এখানে কি ছিল ডি ভি ছিল না, তাহলে এগুলো সব ডি, সেই জন্য কিন্তু আমরা ডি নিচ্ছি, এগুলো কিন্তু আবার ডেল নেইনি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ডি এক্স ডি ওয়াই ডি জেড। আবার এখানে প্লাস দিলাম, এটা দিয়ে এখন এটাকে গুণ করব ভি, তাহলে ডি ডেল এ টু ভাগ ডেল ওয়াই ইন্টু, দেখো এখানে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াইটাকে আমরা আগে রাখবো, ডি ওয়াই তারপর ডি এক্স ডি সরি ডি ওয়াই ডি জেড তারপর ডি এক্স লিখবো, ডি এক্স সাদাই লিখলাম। এরপর প্লাস দিয়ে আমরা এটা কি করবো, ট্রিপল সমাকলন দিব। দেওয়ার পর এখানে দেখো আমাদের এখানে ডেল এ থ্রি ডেল জেড, তাহলে আমরা এখানে যেহেতু জেড আছে তাহলে আমাদের এখানে জেড নিতে হবে, তাহলে ডেল জেড ডেল ওয়াই ডেল এক্স,
এরকমভাবে আমরা সাজাই নেব না, এরকমভাবে কিন্তু সাজাই নেব। তো আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই বলে দিছি, যেহেতু আমরা এক্স ওয়াই সমতল নিয়ে কাজ করতেছি, এক্স ওয়াই সমতল নিয়ে কাজ করলে আমরা ব্যবকলন করব এই যে জেড এর সাপেক্ষে। ঠিক আছে, এ কে আমরা জেড এর সাপেক্ষে ব্যবকলন করব, অর্থাৎ আমরা কাজ করব এই অংশ নিয়ে। ঠিক আছে, এই অংশকে নিয়ে কাজ করব, কারণ আমরা কি করতেছি, এক্স ওয়াই সমতলে কাজ করতেছি। তাহলে এই অংশটা আমরা পাইলাম হচ্ছে এই যে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে তিন অংশ কিন্তু পাচ্ছি, তিন অংশের মধ্যে আমরা এই অংশটা নিয়ে প্রথমে কাজ শুরু করব, তারপরে যে মানগুলো পাবো অনুরূপভাবে এই অংশ দেখাবো, অনুরূপভাবে এই অংশ দেখাবো। তাহলে আমরা শুরু করব এই অংশ নিয়ে, বাকিগুলো আমরা এটাকে কিন্তু দেখাইতে মানে অনুরূপভাবে দেখাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। তাহলে দেখো আমরা এখানে এই জন্য এটা লিখছি কিন্তু এখানে, এই দেখো, তাহলে এই জন্য কিন্তু আমরা এটা লিখছি ট্রিপল সমাকলন ডেল এ কিউব ভাগ হচ্ছে ডেল জেড ডিভি। ঠিক আছে, এটা কিন্তু আমরা এটা লিখছি। তাহলে এটা সমান দেখো, আমরা এটা সমান এটা একই জিনিসই লিখছি। এই যে ডিভি কে আমরা কি করছি, আমাদের ডিভি ছিল, আমরা ডিভি কে এখানে কি করছি, এটাকে ভেঙে লিখছি। তাহলে কি হবে, এটা ভেঙে লিখলে দেখো তো, যেহেতু এখানে জেড আছে তাহলে আমরা জেড ওয়াই এক্স আকারে লিখবো, ডি জেড ডি ওয়াই ডি এক্স এই আকারে কিন্তু এটাকে লিখতে পারি। আশা করি এই লাইনে আর কারো কোনো সমস্যা নেই। এখন এখানে দেখো আমরা এই সমাকলনটাকে একটু ভেঙে লিখছি। দেখো এখানে তিনটা সমাকলন ছিল, আমরা এটাকে এই অংশটুকুকে কি করছি, এটার সাথে এই সমাকলনটা নিছি এবং এই দুটাকে এক্সট্রা রেখে দিয়েছি। দেখো এই দুটাকে আমরা এক্সট্রা রেখে দিয়েছি। তো যখন দুইটা সমাকলন আসে সেটাকে আমরা তল সমাকলন অথবা ক্ষেত্র সমাকলন বলি। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে বলছে যে এস এর লম্ব অভিক্ষেপ আমরা কি নিচ্ছি, দেখো এখানে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখছি এই যে এস এর লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই তলে আর। ঠিক আছে, এক্স ওয়াই তলে আমরা আর নিছি, তাহলে সেই জন্য আমরা ওখানে সমাকলনে আর নিব। অথবা আমরা এইভাবে বলতে পারি যে যেহেতু আমাদের ক্ষেত্রফল দুটো সমাকলন আছে, দুটো সমাকলন দ্বারা আমরা ক্ষেত্রফল বোঝাই, তাহলে সেক্ষেত্রে আর নিতে পারি। তাহলে এখানে আমরা আর নিয়েছি এবং এইখানে দেখো আমরা এটা কি নিয়েছি, এই সমাকলনটাকে ভেঙে এখানে নিয়েছি ডিজেড সহকারে। ঠিক আছে, আর এই যে ডি ওয়াই ডি এক্স এইটা কি করছি, এটাকে বাইরে রাখছি, কারণ এই দুটা এই সমাকলনের সাথে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে লিমিটটা কি নিয়েছি দেখো তো, নিম্নতল আমরা কি জানি এফ ওয়ান, আর ঊর্ধ্বতল যেটা সেটা কি এফ টু। তাহলে আমরা এফ ওয়ান থেকে এফ টু পর্যন্ত আমরা কি করব, সমাকলন করব। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে সমাকলন এবং ব্যবকলন পরস্পরের বিপরীত। সমাকলন এবং ব্যবকলন পরস্পরের বিপরীত। কেন বিপরীত একটু তোমাদের দেখাই। আমরা যদি দেখো এক্স স্কোয়ারকে ব্যবকলন করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ারকে দেখো ব্যবকলন করলে আমরা পাবো টয়েস এক্স। ঠিক আমরা যদি টয়েস এক্স কে সমাকলন করি তাহলে কি পাবো, টয়েস এক্স কে সমাকলন করলে আমরা পাবো হচ্ছে দেখো এই যে টু ইন্টু এক্স কে এক্স করলে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ টু। কারণ কি হচ্ছে, পাওয়ার সাথে এক যোগ হবে, ভাগ হচ্ছে যা যোগে যে মানটা আসবে সেটা, অর্থাৎ এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে এটা এবং এটা কেটে দাও, তাহলে কি পাবা, এই যে এক্স স্কোয়ার পাবা না, এক্স স্কোয়ার, অর্থাৎ এই দুইটা কিন্তু অপোজিট। ঠিক আছে, তাহলে যদি অপোজিট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। যেমন একটা অপোজিট হলে গুণ ভাগের সময় আমরা কি করি, কেটে দিই না। তাহলে এইটা এবং এইটা পরস্পরের অপোজিট, তাহলে আমরা ব্যবকলন এবং সমাকলন দুইটাকে কেটে দেব। তাহলে থাকবে কি, শুধুমাত্র এ থ্রি থাকবে। ঠিক আছে, এই যে এটা ব্যবকলন অপারেটর আর এটা সহকারে এটা সমাকলন অপারেটর আউট হয়ে গেল, শুধুমাত্র থাকবে হচ্ছে এ থ্রি। এ থ্রি, আবার এ থ্রির ভিতর কি আছে, এক্স ওয়াই জেড তিনটা উপাংশ আছে, আমরা ভেঙে দেখাইলাম একটু আগেই যে এ থ্রির ভিতরে কয়টা আছে, তিনটা উপাংশ আছে। দেখো এখানে লক্ষ্য করো, এই যে আমরা যখন তিনটা ভাগে ভাগ করছি, এখানে এ ওয়ান এ টু এ থ্রি হয়েছে না, তাহলে এ থ্রির মধ্যেও কি আছে, তিনটা উপাংশ আছে, এক্স ওয়াই জেড আছে কিন্তু। তাহলে আমরা সেই জন্য এক্স কমা ওয়াই কমা জেড লিখছি। এবং যেহেতু এখানে অপারেট করছি, ব্যবকলন সমাকলন কেটে যাক, যা হয় তাই হোক, সমস্যা নেই, অপারেট করে তো কেটে গেছে। অপারেট করলে আমাদের লিমিটের মানটা বসাইতে হয়, তাহলে আমরা লিমিটের মান বসাই দিচ্ছি জেড ইকুয়াল এফ ওয়ান এক্স কমা ওয়াই আর এফ টু এক্স কমা ওয়াই, আর এটা যা আছে এখানে তাই থাকলো। এখন যদি আমরা লিমিটের মানটা বসাই তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, এইটা আমরা কি করবো, প্রথমে আপার লিমিট, পরবর্তীতে আমরা জানি যে লোয়ার লিমিট বসাবো। তাহলে সমাকলনটা যা আছে তাই রাখলাম, এখানে কি করবো আমরা আপার লিমিট বসাবো। আপার লিমিট কি এফ টু, তাহলে কোথায় বসবে, যেহেতু জেডের সাপেক্ষে আমরা করছি এখানে ব্যবকলন, সমাকলন ব্যবকলন যেটাই বলো, জেডের সাপেক্ষে করছি, তাহলে জেডের জায়গায় আমাদের মান বসবে। তাহলে এখানে দেখো এই যে জেডের পরিবর্তে আমরা কি করছি এফ টু বসাই দিছি, বাকিটা সেম টু সেম। তারপর আপার লিমিট বসানোর পর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। তাহলে দেখো আমরা মাইনাস দিয়েছি, এই অংশটা আপার লিমিটের সাথে গুণ হয়েছে, তাহলে এই অংশটা লোয়ার লিমিটের সাথেও সমাকলন গুণ হবে, লোয়ার লিমিটের সাথে সমাকলন গুণ করে দিলাম। এ থ্রি আমি লিখছি, এক্স ওয়াই ঠিক আছে, আর জেডের জায়গায় কি হয়েছে, লোয়ার লিমিট এফ টু বসাই দিছি, আর ডি ওয়াই ডি এক্স তো দুটোর সাথে চলে যাবে, ডি ওয়াই ডি এক্স আমরা এখানে লিখলাম।
ঠিক আছে, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। এরপরে আমরা এখন এই অংশ এবং এই অংশ মানগুলো বের করে আমরা এখানে বসাবো। তার আগে আমরা এই যে dy dx এর মান বের করব, ঠিক আছে, সেই মানটা আবার এই অংশে বসাই দিয়ে যে মানটা বের হবে সেটা আবার টোটালি এই সমীকরণের মধ্যে বসাই দেবো। কিভাবে করি একটু লক্ষ্য করো, মনোযোগ সহকারে দেখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখো, এই অংশটি বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম আগে লম্ব অভিক্ষেপ সম্পর্কে আগে জানতে হবে। তো লম্ব অভিক্ষেপটা আমরা কিভাবে বের করি, দেখো এই যে এ এবং বি একটা যদি রেখা নেই, এই রেখার উপর আমরা যদি উপর থেকে লাইট এখানে কি করি নিক্ষেপ করি, তাহলে আলো নিক্ষেপ করলে কি হবে, এই রেখার অভিক্ষেপ বা ছায়া পড়বে এখানে, এই এসি হবে এ বি এর ছায়া বা লম্ব অভিক্ষেপ হবে। তাহলে এ বি এর লম্ব অভিক্ষেপ আমরা কিভাবে বের করব, সূত্রটা হচ্ছে, দেখো এ বি এর লম্ব অভিক্ষেপ এসি হবে না, এ বি এর লম্ব অভিক্ষেপ এসি মানে এ বি এর ছায়াটা এসি, এসি এর মানটা কি হবে, এসি ইকুয়াল হবে এ বি কস থিটা। অর্থাৎ যে বস্তু লম্ব অভিক্ষেপ বের করতেছি আমরা, ওই বস্তুর দৈর্ঘ্য এবং লম্ব অভিক্ষেপের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে সেই কোণটার সাথে আমাদের নিতে হচ্ছে কস থিটা, এবং যার লম্ব অভিক্ষেপ নিচ্ছি তার সাথে সেটা গুণ হচ্ছে, তাই না। এই থিটা যেটা পাচ্ছি এটা হচ্ছে এই বস্তু এবং এই বস্তুর লম্ব অভিক্ষেপের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা এখানে এ বি এর লম্ব অভিক্ষেপ যেহেতু নির্ণয় করতেছি, এ বি এর লম্ব অভিক্ষেপ এসি, তাহলে যার লম্ব অভিক্ষেপ নির্ণয় করব সে গুণন আমাদের হচ্ছে কস এবং এই দুটোর মধ্যবর্তী কোণ আমাদের নিতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা আমরা কি করতে পারতেছি, একমাত্রিক ক্ষেত্রে আমরা সহজেই কিন্তু এটা নির্ণয় করতে পারতেছি, ঠিক আছে। অর্থাৎ আমরা যে কোণটা এখানে নির্ণয় করলাম এটা কিন্তু খুব সহজে নির্ণয় করলাম, কিন্তু ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে মানে এখানে যে আমরা চিত্রটা নিয়েছি এখানে কিন্তু আমরা ওইভাবে কোণটা নির্ণয় করবো না। এখানে কোণটা আমরা পাবো হচ্ছে এই যে একক ভেক্টর আমরা পাচ্ছি, যে অক্ষ বরাবর একক ভেক্টর এবং যে নর্মাল পাচ্ছি, নর্মালের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা আমরা ওখানে নিব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একক ভেক্টর কি কে পাচ্ছি, একক ভেক্টর কি এবং যে নর্মাল যেটা সেটা হচ্ছে n2, এর মধ্যবর্তী কোণ কি গামা 2। তাহলে আমরা এখানে তাহলে কি করব, গামা 2 কিন্তু এই কোণটা এখানে ব্যবহার করব। তাহলে দেখো এখন এখানে কি হয় জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে যেটা নিয়েছি লক্ষ্য করো, ঊর্ধ্বতল S2 এ dy dx নিয়েছি। আগে এটা লক্ষ্য করো, আমরা চিত্রটা লক্ষ্য করো, আমরা যখন এখানে এই অংশটুকু কেটে নিয়েছিলাম, ঠিক আছে, এবং এই অংশের মধ্যে আলো এখানে ফেলছি, তাহলে এটা এটা লম্ব অভিক্ষেপ হবে এইটা, তাই না, এইটা লম্ব অভিক্ষেপ এটা হবে, আর এটা কি এক্স আর ওয়াই তলে না, তাহলে এইটুকু অংশ যেটা আমরা পাচ্ছি এইটুকু অংশ অবশ্যই dx dy। তাহলে এখানে লক্ষ্য করো এই যে অংশ কেটে নিয়েছি এটা কি ds2, অর্থাৎ এর লম্ব অভিক্ষেপ আমরা এখানে নির্ণয় করতেছি, এর লম্ব অভিক্ষেপ এখানে নির্ণয় করতেছি, ঠিক আছে। তাহলে আমরা যার লম্ব অভিক্ষেপ নির্ণয় করব সেটা গুণন কস কস থিটা বা কস যে কোণ উৎপন্ন হবে সেই কোণ। তাহলে আমরা দেখো যার উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতেছি বা এখানে যে সূত্র দেখাই দিলাম, দেখো আমরা এই যে লম্ব অভিক্ষেপটা কি ছিল এখানে এবি লম্ব অভিক্ষেপ এসি, তাহলে এসি সমান আমাদের কি ছিল এবি কস থিটা ছিল, তাই না, এবি কস থিটা ছিল। তাহলে এখানে আমাদের এই যে ds2 এর লম্ব অভিক্ষেপ কি dx dy, তাই না, তাহলে dx dy ইকুয়াল কি হবে, দেখো তাহলে আমরা এখানে লিখবো dx dy সমান যার লম্ব অভিক্ষেপ নির্ণয় করতেছি, কার নির্ণয় করতেছি, এখানে ds2 এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতেছি, তাহলে ds2 লিখবো এবং সাথে cos আমরা লিখবো cos, আর এখানে দেখো তো মধ্যবর্তী কোণ কত কি হয়েছে, আমাদের এখানে কোণ পাবো হচ্ছে গামা 2। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে, এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। আর এই কোণটা এখানে কি হয়েছে দেখো তো, লক্ষ্য করো এই কোণ যেটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ। কারণ কি, সূক্ষ্মকোণ আমরা জানি হচ্ছে 90 ডিগ্রির ছোট কোণ সূক্ষ্মকোণ। তো এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা কিন্তু সূক্ষ্মকোণ হবে, এবং এইটা দেখো এই নরমালটা কি করতে পারি আমরা সরানোটা করতে পারি, এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, এটা সর্বোচ্চ আমাদের এটা সূক্ষ্মকোণ পর্যন্ত থাকবে, অর্থাৎ 90 ডিগ্রির কম আকারে থাকবে। তাহলে 90 ডিগ্রির কম আকারে যখন আমরা পাবো তখন এটাকে কি পাবো আমরা পজিটিভ পাবো, ঠিক আছে, এটাকে আমরা পজিটিভ নিব। যখনই এই কোণটা কি হবে ঘুরে এটা কি করবে দ্বিতীয় অর্থাৎ নিম্ন অংশে চলে আসবে, তখন কি আর আমাদের এখানে থাকবে সূক্ষ্মকোণ থাকবে, আমাদের তো এখানে যখন 90 ডিগ্রির বড় কোণটা আমাদের স্থূলকোণ হবে, তাহলে 90 ডিগ্রি থেকে এখানে বড় হয়ে গেছে, এদিকে চলে আসছে, পার হয়ে আছে নিচে, তাহলে 90 ডিগ্রি থেকে এরকম যখন ছিল দেখো এটার সাথে এইটা কলম লক্ষ্য করো, এটার সাথে এই কলমটা এখানে 90 ডিগ্রি কোণ না,
যখন আমি এটাকে এদিকে একটু নামাই দিলাম তখন 90 থেকে বড় হয়ে গেল, তার মানে এটা স্থূলকোণ হয়ে গেল। স্থূলকোণ যখন হবে তখন আমরা নিচের অংশের ক্ষেত্রে আমরা মাইনাস নিব একটা সামনে, ঠিক আছে, কারণ উপরের অংশ পজিটিভ, নিচের অংশ তখন নেগেটিভ হবে, ঠিক আছে। তো এটা আমরা যেহেতু স্থূলকোণ নিচ্ছি তাহলে সরি এটা যেহেতু আমরা সূক্ষ্মকোণ নিচ্ছি তাহলে এটা আমাদের পজিটিভ আমরা পাবো, তাহলে এই মানটা যেটা পাচ্ছি এটা আমরা পজিটিভ পাবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের দেখো এই যে এই লাইনটা কিভাবে আসে এতটুকু, তাহলে আমরা এটা পাইছি, দেখো এই যে dx dy ইকুয়াল হচ্ছে ds2, এই যে ds2 cos গামা 2, এটা আমরা পাইছি। তো এখান থেকে এইটা কিভাবে আসে সেইটা একটু তোমরা লক্ষ্য করো। তো আমরা কিন্তু একটা সূত্র জানি ভেক্টরের, দেখো a ডট বি ভেক্টর ইকুয়াল আমরা জানি হচ্ছে a এর মান b এর মান cos থিটা, এটা কিন্তু আমরা সূত্র জানি, ঠিক আছে। তো এখানে যে আমরা দেখো এখানে লক্ষ্য করো, চিত্রে লক্ষ্য করো, এখানে যে একক ভেক্টর আমরা নিচ্ছি এটাও কিন্তু একক ভেক্টর, এই নর্মালটাও কিন্তু একক ভেক্টর, এগুলোর মান কি এক, যেগুলোর উপরে এরকম ক্যাপ চিহ্ন দেওয়া থাকে সেগুলোর মান কি এক হয়, ঠিক আছে, তাহলে এগুলোর মান হচ্ছে এক। তো এখন লক্ষ্য করো আমরা যদি এরকম নিই কে ভেক্টর ডট হচ্ছে এন ভেক্টর, তাহলে এটার মান কি হবে, এটার মানও এক হবে, এটার মানও কি হবে এক হবে, তাই না, এক হবে। আর এখানে আমরা পাবো কস, যেহেতু যে কোন কি এখানে গামা, তাহলে আমরা গামা 2 নিলাম এখানে, ঠিক আছে। তো এক আর এক গুণ করলে কি হবে, একই হবে, তাই না, তাহলে কস গামা 2, তাহলে এখানে কস গামা 2 ইকুয়াল টু কি আমরা কি লিখতে পারতেছি, কে ডট হচ্ছে কে ভেক্টর ডট এন ভেক্টর, এটা পাচ্ছি না, কস গামা 2 ইকুয়াল টু আমরা তাহলে এটাকে উঠাই দিয়ে কি লিখতে পারি, সরি এখানে এন 2 হবে আমাদের, যেহেতু নর্মাল আমরা এখানে গামা 2 নিছি, এখানে এন 2, তাহলে কস গামা 2 কে উঠাই দিয়ে আমরা কি লিখতে পারি কে ডট এন 2, এটা কিন্তু আমরা এখানে বসাইতে পারি। দেখো সেজন্য আমরা এখানে বসাই দিছি এই যে কে ডট এন টু ডিএস টু যা আছে এখানে তাই লিখছি, ঠিক আছে। এখানে আমরা পাইলাম এটা ঊর্ধ্বতলের জন্য, এই যে এস টু এর জন্য পাইছি। দেখো যেখানে যেহেতু এস টু এর নর্মাল এন টু, এস টু এর নর্মাল এন টু কে এর সাথে সূক্ষ্মকোণ গামা 2 উৎপন্ন করে, আমি যেটা বললাম যে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। নিম্নতলের ক্ষেত্রে এখন কি হবে, দেখো নিম্নতলের জন্য এস ওয়ান এ ডিওয়াই ডিএক্স, ওই ডিওয়াই ডিএক্স একই জিনিস আমি নির্ণয় করতেছি এখানে, দেখো এখানে না, এখানে নির্ণয় করতেছি, তাহলে এই যে এস ডিএস টু সরি ডিএস ওয়ান, উপরটা 2 ছিল নিচেরটা 1, তাহলে ডিএস ওয়ানের জন্য তো এখানে কি হয়েছে একটা লম্ব অভিক্ষেপ তৈরি হয়েছে, তাই না। তাহলে এটার জন্য আমরা যখন এখানে নর্মালটা আমরা এটা পাবো, এই নর্মালটা কি এর সাথে কি করবে স্থূলকোণ উৎপন্ন করবে, ফলে আমরা একটা মাইনাস নিব, ঠিক আছে। আর এখানে যে কোণ উৎপন্ন করবে সেটা আমাদের হবে গামা 1। তো এখানে দেখো আমরা যার মান নির্ণয় করতেছি আমাদের লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিওয়াই ডিএক্স, কারণ এখানে লম্ব অভিক্ষেপ এটা না, এটা পাইছি না ডিএক্স ডিওয়াই বা ডিওয়াই ডিএক্স, যেটাই লেখো সেটা। আর যার লম্ব অভিক্ষেপ নির্ণয় করব, কার নির্ণয় করতেছি, আগের বার নির্ণয় করছি হচ্ছে ডিএস টু এর, এখন নির্ণয় করতেছি ডিএস ওয়ান, এবং এখানে আমরা কজ নিব, আর এখানে কোনটা নিব হচ্ছে আগেরটা নিচ্ছি হচ্ছে এস টু ছিল, আমরা গামা 2 নিয়েছিলাম, এবার এস ওয়ান আছে গামা 1 নিচ্ছি, আর সামনে একটা মাইনাস আসবে, ঠিক আছে, সামনে একটা মাইনাস আসবে। তাহলে এতটুকু কিন্তু আমরা বুঝলাম যে কিভাবে আসলো, ঠিক আগেরটা যে যা করছি এখানেও তাই করছি, কিন্তু সামনে একটা মাইনাস আছে শুধুমাত্র। দেখো আমরা নিম্নতল এস এ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি মাইনাস কস গামা 1 ডিএস 1, আমরা কিন্তু এই জিনিসটাই এখানে লিখছি, কোথায় গেল, এই যে এই জিনিসটা কিন্তু এখানে লিখছি, আশা করি এটা বুঝতে পারছো। এবং পরে আমরা কি পাচ্ছি, দেখো মাইনাস মাইনাসই আছে, কস গামা 1 সমান এখন কি লিখতে পারি, এটা দেখো কস গামা 2 ইকুয়াল টু কে এন 2 লিখছি, তাহলে এখানে কস গামা 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি কে এন 1 লিখবো, ঠিক আছে। একই নিয়মে একই সূত্র, সবকিছুই একই, যেহেতু মান সবগুলোর কি 1, আর ডিএস এখানে ডিএস 1 যা আছে ডিএস 1টা আমরা এখানে যা আছে তাই লিখলাম। তো তোমরা যদি এতটুকু বুঝে থাকো আশা করি তোমাদের জন্য আর মনে করো কঠিন কোনো টপিকস এর নিচে নেই, ঠিক আছে। এখন থেকে একেবারে সহজ জিনিসগুলো আসবে। দেখো এতটুকু যদি শিখে থাকো তাহলে মোটামুটি তোমরা মনে করো যে শিখে ফেলছো, ঠিক আছে, বাকিগুলো সহজ, যতটুকু আছে সহজ থাকবে। দেখো এখানে কি বলছে, যেহেতু এস ওয়ান এর নর্মাল এন ওয়ান কি এর সাথে স্থূলকোণ গামা 1 উৎপন্ন করে, আমি যেটা বললাম যে এস ওয়ান অর্থাৎ নিম্নতলে এই যে নর্মালটা কি হবে এন ওয়ানটা কি এর সাথে স্থূলকোণ উৎপন্ন করবে, কোন বড় 90 ডিগ্রি থেকে বড় কোণ উৎপন্ন করবে, ফলে এখানে একটা মাইনাস আসছে, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এই যে 2 এবং 3 যে মানটা আমরা পাইলাম, সমীকরণ পাইলাম, প্রথমটা 2 দিয়েছি, এটা পরেরটা 3 দিয়েছি, এই দুইটা সমীকরণ আমরা যেটা পাইলাম এই সমীকরণের সাহায্যে যথাক্রমে আমরা পাই
দেখো আমরা এই অংশের মানটা আগে কি করবো, এখানে লিখে নিব। দেখো সমাকলন আর a3 xy f2 dy dx, এটা আমরা এখানে লিখে নিয়েছি। এবং এখানে দেখো আমরা এই যে dy dx এর পরিবর্তে আমরা কি বসাবো এখন, দেখো dy dx এর পরিবর্তে আমরা কি পাচ্ছি, k into ds2, এই যে k into ds2। এখন এখানে দেখো এখানে সমাকলনটা কি ছিল, সমাকলনে কার সাপেক্ষে হচ্ছিল, y এবং x এর সাপেক্ষে হচ্ছিল, সেই জন্য আমরা এখানে আর লিখছি। এখানে কার সাপেক্ষে হচ্ছে, s2 এর সাপেক্ষে হচ্ছে, তাহলে এখানে লিমিটটা আমাদের s2 এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, এটা যার সাপেক্ষে হবে এখানে সেই সাপেক্ষে আমাদের নিতে হবে। তাহলে ds2 আছে, সেজন্য আমরা ds2 নিলাম। আর a3 এখানে লক্ষ্য করো, a3 a3 এর ভিতরে কিন্তু এগুলো আছে। প্রথমে আমরা যখন লিখছি তখন কিন্তু আমরা বের করছিলাম না, দেখো a3 যা ছিল, a3 যা আছে তাই লিখছি, পরবর্তী এখানে a3 যা ছিল তাই লিখছি। পরে এটা যেহেতু আমরা বের করছি, এর ভিতরে যা ছিল তা বের করছি, আবার কি এটা ভিতরে এই জিনিসটা ভিতরে আবার রেখে দিতে পারি না? অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলো বের করে নেবো, আর যখন প্রয়োজন হবে না তখন এটা কি শুধুমাত্র a3 লিখবো। তাহলে আমাদের কাজ যেহেতু ওটা শেষ হয়ে গেছে, তাহলে আমরা এটা আর লিখবো না, শুধুমাত্র a3 লিখবো। a3 লেখা মানে a3 এর ভিতরে এই মানগুলো আছে। ঠিক আছে, সেজন্য a3 লিখছি। আর dy dx এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখছি। সেম টু সেম আমরা কি করব, পরবর্তী যে অংশটা আছে এই অংশের জন্য, আমরা মানটা বসাচ্ছি। দেখো সমাকলন আর ডবল সমাকলন যেটা আর a3 xy f1 dy dx, এখানে একটা মাইনাস আছে, এই দেখো কোথায় গেল, এই যে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস সহকারে আমরা এখানে লিখবো, এই যে মাইনাস লিখছি। আর এখানে হচ্ছে দেখো এই যে a3 লিখছি, আর এই dy dx এর পরিবর্তে আমাদের কি n1 ds1 আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের সমাকলন করতেছে কার সাপেক্ষে, s1 এর সাপেক্ষে, তাহলে আমরা এখানে সমাকলন লিমিটটা s1 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এর পরিবর্তে s1 দিয়ে দিলাম। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এতটুকু তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের আর বেশি বেশি কিছু নাই, সামান্য অংশ আছে। দেখো আমরা তাহলে পরবর্তী অংশটা আমরা কাজ করব। দেখো তো এখন আমরা যে মান পাইলাম, দেখো 4 এবং 5, এখানে যে সমীকরণ পাইলাম, এই সমীকরণের মানটা 1 নম্বর সমীকরণ এখানে বসাই দেবো। ঠিক আছে, এই মান এই জায়গায় এবং এই জায়গায় বসাবো। কিভাবে বসাবো, আগে লক্ষ্য করো, এই যে 1 নম্বর সমীকরণ কই থেকে আসছে, এখান থেকে আসছে না, এখান থেকে কিন্তু 1 নম্বর সমীকরণ হচ্ছে। তাহলে আমরা এই মানটা আগে লিখবো, তারপরে এই মানটা আমরা বসাবো। তো দেখো আমরা এই যে ট্রিপল সমাকলন ভি ডেল এ কিউব ভাগ হচ্ছে ডেল জেড ডি ভি, এটা আমরা লিখলাম। এবং এই যে মানটা এখন এখানে বসাবো, দেখো এইটার পরিবর্তে আমরা কি পাইছি, দেখো এটার পরিবর্তে আমরা এটা পাইছি না, এই অংশটুকু পাইছি, তাহলে এই অংশটুকু আমরা এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, এটা বসাই দিয়েছি। তারপর কি আছে, এখানে মাইনাস আছে, আর এই অংশের পরিবর্তে আমরা কি পাইছি, মাইনাস সহকারে এই যে এই অংশটা পাইছি, তাহলে এই অংশটা ওখানে আমরা কি করব, বসাই দেব। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্লাস হয়ে গেছে, প্লাস হয়েছে, ডবল সমাকলন s1 a3, এখানে কি আছে দেখো k ইন্টু n1 ds1, এইটা হয়েছে। তো এর পরবর্তীতে এই লাইন থেকে আমরা এই লাইন কিভাবে আসলাম সেটা এখন তোমাদেরকে একটু দেখাই দেব। লক্ষ্য করো, এখানে দেখো আমরা যদি একটা লিমিট এরকম নিই, -1 থেকে +1 পর্যন্ত একটা যদি লিমিট নেই, সমাকলন নেই, এর মানেটা কি দাঁড়ায়, আমি সংখ্যা রাখার মাধ্যমে মানেটা দেখা দিচ্ছি। এখানে ধরো 0, এখানে হচ্ছে -1, এইদিকে হচ্ছে +1, সরি এটা +1, এটা বোঝায় কিন্তু লিমিটের মান, এইটা সমান, এটা মানে এটা বোঝায় যে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে এই লিমিটটাকে ভেঙে এরভাবে লিখতে পারি, দেখো -1 থেকে +1, এটাকে আমরা ভেঙে লিখতে পারি -1 থেকে 0 +0 থেকে +1। কেন লিখতে পারি দেখো, লক্ষ্য করো, এখানে অংশ কয়টা আছে, দুইটা অংশ আছে, এতটুকু এখান থেকে এতটুকু একটা অংশ, এখান থেকে এতটুকু একটা অংশ। তাহলে এখান থেকে এতটুকু যে অংশ সেটা কি -1 থেকে কি 0, তাই না? এই দেখো এই জন্য এটা হচ্ছে -1 থেকে 0, এটা একটা হচ্ছে। আর এটা এটা অর্ধেক না, এটা অর্ধেক। তাহলে এখান থেকে আর অর্ধেক আমরা যদি নেই, তাহলে এখানে 0 থেকে +1, তাহলে 0 থেকে এটা কি হবে +1 পর্যন্ত হবে, তাহলে এটা হচ্ছে আর অর্ধেক। তাহলে এই অর্ধেক আর অর্ধেক যদি যোগ করি আমি, তাহলে পুরোটা পাবো না। তাহলে লিমিটের সেজন্য দেখো আমরা অর্ধেক প্লাস এই অর্ধেক যোগ করে কিন্তু আমরা পুরোটাই পাচ্ছি। ঠিক আছে, পুরোটাই পাচ্ছি। তো এখন বিবেচনা করো, যদি এটা কি হয়, পুরোটা যদি আমরা পাই হচ্ছে ধরো এস, ঠিক আছে, পুরোটা যদি আমরা পাই হচ্ছে ডি এস, এখান থেকে এটুকু পুরোটা ডিএস, আর এই অর্ধেক এখান থেকে এতটুকু হচ্ছে ds1, এখান থেকে আবার এতটুকু হচ্ছে ds2। তাহলে এই দুটোকে যোগ করলে আমি কি এটা পাবো না, ডিএস পাবো না। তাহলে ডিএস ইকুয়ালটা আমরা কি জানি
তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে DS1 প্লাস DS2, অর্থাৎ DS1 এবং DS2 যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে DS। দেখো এখানে এখন লক্ষ্য করো আমাদের কি আছে, এই যে সমাকলন DS2, এটা সমাকলন S2 এর জন্য DS2, আর এটা সমাকলন S1 এর জন্য DS1। তাহলে DS1 এবং DS2 যদি যোগ করি তাহলে কি পাবো, এই যে DS পাবো না, যোগ করলে DS পাবো, কিন্তু এই যে এই DS2 DS1 যোগ করে DS পাইছি। সমাকলনের ক্ষেত্রেও কিন্তু তাই পাবো। আমরা এখানে এরকম পাবো না যে আমাদের হচ্ছে S ইকুয়াল আমরা কি লিখতে পারি S1 প্লাস S2, তাহলে S1 প্লাস S2 কে আমরা কি করতে পারি S আকারে লিখতে পারি না। দেখো এই যে S1 সমাকলন প্লাস S2 সমাকলন সমান আমরা কি হয়ে গেছে এখানে S হয়ে গেছে। তাহলে এই যে S2 S1 যোগ করে হবে S, আর এখানে DS1 DS2 যোগ করে কি হবে S হবে, অর্থাৎ এটা হাফ আছে, এটা হাফ আকারে আছে মনে করো। আমরা যেহেতু ওই যে ফুটবলটাকে অর্ধেক করে কেটে নিয়েছি না, সেই জন্য হাফ আর হাফ যোগ করে কি হয়েছে পুরোটা হয়ে গেছে। আবার এন এর ক্ষেত্রেও তাই, উপরের অংশ নিচের অংশ দুই অংশ, তাহলে এই এক আর এক মানে N1 N2 যোগ করে কি হবে N হবে না, N হবে। তাহলে এটা আর এই দেখো A3K এটা তো এখানেও যা আছে এখানে তাই আছে, তার মানে এটা এখানেও একই থাকবে, শুধুমাত্র এই অংশগুলো পরিবর্তন হবে। আশা করি এটা কিভাবে পরিবর্তন হলো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমরা একইভাবে এসকে এটা কিসের জন্য বের করলাম, এক্স ওয়াই তলের জন্য কিন্তু এটা বের করছি, লক্ষ্য করো এক্স ওয়াই সমতলের জন্য। একইভাবে এসকে ওয়াই জেড এবং এক্স জেড সমতলে লম্ব অভিক্ষেপ করে যথাক্রমে পাই। তাহলে আমি কিন্তু শুরুতেই বলছিলাম এক্স ওয়াই সমতল যখন হয়েছে তখন আমরা কি করছি জেড নিয়ে কাজ করছি, যখন ওয়াই জেড নিয়ে করব তখন এটা এখানে কি নাই, দেখো তো এক্স নাই, তাহলে এক্স এর সাপেক্ষে আমাদের এখানে করতে হবে। তাহলে দেখো এখানে এক্স এর সাপেক্ষে কিন্তু আমরা করছি, ঠিক আছে। ঠিক এখানে দেখো এক্স এর সাপেক্ষে যখন আমরা করছি, লক্ষ্য করো এখানে আমরা যখন একে একে ভাঙছি না, এখানে দেখো আমরা একে ভাঙছি, এটা প্রথমটা এটা কি আই, আই না, আইটা কিসের একক ভেক্টর এক্স এর না, এক্স এর, যেটা কি ওয়াই এর না, এবং কে কি কি হচ্ছে জেড এর, তাই না। তাহলে দেখো এখানে আমরা যখন এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতেছি, লক্ষ্য করো এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতেছি তখন কি আসবে, অবশ্যই A1 আসবে, তাই না। আবার দেখো আমি তোমাদেরকে কিন্তু এখানে যখন ব্যবকলন দেখাই দিয়েছিলাম, এখানে লক্ষ্য করো ভেঙে যখন দেখাই দিছি, এই যে দেখো এখানে এখানে দেখো আমরা কি করছি, যখন এক্স এর সাপেক্ষে নিয়েছি তখন কিন্তু A1 আসছে, তখন ওয়াই এর সাপেক্ষে নিয়েছি তখন কিন্তু A2 আসছে, ঠিক আছে। এটা কিন্তু দেখাই দিচ্ছি। এখন আমরা এটা যেহেতু করছি, এখন এই দুটো আমরা কিন্তু অনুরূপভাবে দেখাই দিচ্ছি। তাহলে দেখো আমরা এক্স এর সাপেক্ষে যখন নিয়েছি তখন কি হয়েছে A1 ডিবি, এটা যা আছে তাই। এখন যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে আমাদের কি থাকবে আই থাকবে, এখানে জেড নিয়েছিলাম তাহলে এখানে কে ছিল, তাহলে অবশ্যই এখানে এক্স আছে, তাহলে এখানে আই একক ভেক্টর আসবে, এন যা আছে তাই থাকবে, এখানে ডিএস যা আছে তাই থাকবে। আর এখানে দেখো তো A1টা না, A1 এখানে A3 নিয়েছিলাম A3 আছে, A1 নিয়েছি A1 আছে, ঠিক আছে। এটা তাহলে আমাদের ওয়াই জেড সমতলের জন্য হলো। এখন এক্স জেড সমতলের জন্য আমাদের কি হবে, এক্স জেড সমতল যখন নিব এখানে কি নাই ওয়াই নাই, তার মানে ওয়াই এর সাপেক্ষে এখানে আমাদের ব্যবকলন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন করব, ওয়াই যখন নিব তখন হচ্ছে A2 নিব, ঠিক আছে। তাহলে ওয়াই নিলে আমাদের এখানে কি একক ভেক্টর কি হবে জে হয়ে যাবে, তাই না, একক ভেক্টর জে হবে, আর এখানে এন ডি এস যা আছে তাই থাকবে। তাহলে এখানে A2 নিয়েছি, তাহলে এখানেও আমাদের A2 থাকবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব, এই যে 6 নম্বর সমীকরণ, 7 নম্বর সমীকরণ এবং 8 নম্বর যে সমীকরণ পাইলাম, এই তিনটা সমীকরণ আমরা যোগ করব, তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। দেখো আমরা যোগ করার জন্য কি করব, এ পাশে আমাদের কি ছিল এই অংশটা A3 ভাগ ডেল A3 ভাগ হচ্ছে ডেল জেড ডিবি। এই দেখো আমরা কিন্তু এখানে কি করছি কমন নিয়েছি, এই সমাকলনটা সবার সাথে আছে, সমাকলন ট্রিপল সমাকলন বি সবার সাথে আছে, আমরা কমন নিয়েছি। তাহলে আমাদের এখানে কি আছে ডেল A3 ভাগ ডেল জেড, ডেল A3 ভাগ ডেল জেড, পরে আমাদের এখানে গেছে ডেল A2 ভাগ ডেল ওয়াই, ডেল A1 ভাগ ডেল এক্স, একটু সাদায় লিখছি এবং এখানে কমন নিয়েছি। আর সবার সাথে কি আছে ডিবি, এটাও আমাদের কমন গেছে, ঠিক আছে, ডিবিটা কমন। এটা আমরা বাম পক্ষের কাজটা করলাম। এখন ডান পক্ষের জন্য আমরা করব, দেখো এখানে সামেশন আছে, সরি সমাকলন আছে এস, সমাকলন এস, সমাকলন এস আমরা কি করছি কমন নিয়েছি, ঠিক আছে। তারপর আমাদের এখানে কি আছে দেখো তো এনডিএস 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 এগুলো সবার সাথে আছে, আমরা এনডিএসটা কমন নিয়েছি। আর এখানে দেখো A1 এর সাথে আছে আই, আমরা A1 এর সাথে আই লিখছি, A2 এর সাথে জে আছে, A2 এর সাথে জে লিখছি, এবং A3 এর সাথে কি আছে কে আছে, তাহলে আমরা A2 এর সাথে কে লিখেছি, ঠিক আছে, A3 এর সাথে কে লিখছি। তাহলে আমরা এখানে যে মানটা পাইলাম, এখন এটা লক্ষ্য করো কিভাবে এই মানটা এখন আমরা এই লাইন থেকে এই লাইনে কিভাবে নিয়ে আসবো সেটা এখন দেখো। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো, যদি ওই লাইন বুঝতে পারো তাহলে এখানে আর কোনো সমস্যাই নেই।
আগে এখানে লক্ষ্য করো, আমরা যখন এটা এই অংশকে ভাঙছি, ডেল ডট এ, এটাকে যখন ভাঙছি তখন কি পাইছি দেখো, এখান থেকে আমরা কিন্তু এই যে এই লাইনে আসতে পারছি, তাই না? এই লাইনে আসছি। তো আমরা যদি চাই এই লাইন থেকে আমরা এই লাইনে যাব, যেতে পারবো কি পারবো না? অবশ্যই যেতে পারবো। এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে চাইলে অবশ্যই যেতে পারবো। এই যে ডি এক্স ডি ওয়াই ডি জেড যেটা লিখছি, এটা সমান কিন্তু আমরা আবার ডি ভিউ লিখতে পারি। তাহলে এটার সাথে আমাদের কিন্তু এই যে এই লাইনের মিল আছে, এটার সাথে মিল আছে না? তাহলে ওইটার সমান আমরা কি করব, এই লাইনটা আমরা সরাসরি লিখে দিতে পারবো। তাহলে আমরা দেখো ওখানে সরাসরি কিন্তু এই লাইনটা লিখে দিয়েছি, দেখো ট্রিপল সমাকলন ভি, ডেল ডট এ ডি ভি, এটা কিন্তু আমরা লিখে দিয়েছি ইকুয়াল। দেখো এখন এটা সমান কি লিখতে পারবো, এইটা। তো এইটা সমান কি, দেখো এই যে এ সমান আমরা কি করছিলাম, এ ভেক্টর সমান এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, এটা লিখছি না? এটা সমান তাহলে আবার এ ভেক্টর লিখতে পারবো না। তাহলে এটা সমান কি লিখছি আমরা, এ ভেক্টর আমরা লিখে দিয়েছি, ঠিক আছে? এ ভেক্টর আমরা এখানে লিখতে পারবো, আমরা লিখে দিয়েছি। আর এই অংশটা এখানে যা আসছে তাই। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? দেখো এখানে লক্ষ্য করো, এই যে এখানে দেখো, এইটাই কিন্তু এখান থেকে এখানে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু সেটাই প্রমাণ করছি। এই দেখো ডেল ডট এ এ ডট এন, এই দেখো ডেল ডট এ ডট এন, বাকিটা সেম টু সেম, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের গাউসের যে সূত্র। তো আমরা এখানে লিখে দেবো, সুতরাং গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটি প্রমাণিত হলো, অর্থাৎ এই অংশ থেকে আমরা এই মানটা নিয়ে আসতে পারছি, বিধায় আমরা বলতে পারতেছি এটা প্রমাণিত হলো। আশা করি তোমরা সবাই ভালোভাবে এটা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা, আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার। ধন্যবাদ।